আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস কমিউনিকেশনের অনলাইন ক্লাসে। আমি নাজমুল করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ বিজনেস কমিউনিকেশনের 3 নম্বর চ্যাপ্টার মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশনের লেটার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ লেটারের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সে বিষয়গুলি আমি এক নজরে একটু দেখে নিচ্ছি। দেখো, মিনিং অফ অফিসিয়াল লেটার্স, ফিচার্স অফ অফিসিয়াল লেটার, মিনিং অফ ডেমি অফিসিয়াল লেটার, features of demi-official letter, difference between official and demi-official letter, meaning of memo, features of memo, functions of memo, and objectives of memo. সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি চলে যাই মূল আলোচনায়। মিনিং অফ অফিসিয়াল লেটার্স। The letter that contains official information and message is known as official letter. দেখো, this letter generally written for conveying official message, official structure, rules and procedures are strictly followed. No scope of presenting emotions or personal message. দেখো, এই যে অফিসিয়াল লেটার, যে প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি অনুসরণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অথবা প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মীদের মধ্যে বা তৃতীয় পক্ষের সাথে যে পত্র বিনিময় ঘটে তাকে প্রাতিষ্ঠানিক পত্র বলে। দেখো, প্রাতিষ্ঠানিক পত্র তৈরির সময় প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি, আদব কায়দা এবং আইন কানুনের কঠোরভাবে অনুসরণ করা হয় এবং এ পত্রে লেখকের ব্যক্তিগত ভাব বিনিময়ের কোনো সুযোগই থাকে না। এক্ষেত্রে নির্ধারিত ফর্ম বা সাজ অনুসরণ করা হয়ে থাকে এই অফিসিয়াল লেটারে। অর্থাৎ দেখো, in conclusion we can say official letter refers to the letter that is written formally for conveying official message by one office, department or individual to other office, departments or individuals. অর্থাৎ কি, দেখো, প্রাতিষ্ঠানিক যে নিয়ম নীতি অনুসরণ করে বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অথবা প্রতিষ্ঠানের দুই বিভাগ, উপবিভাগ, কর্মকর্তা ও কর্মীর মধ্যে বা তৃতীয় পক্ষের সাথে তথ্য বা সংবাদ বিনিময় অথবা যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে যে পত্র লেখা হয় তাকে প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল পত্র বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ অফিসিয়াল লেটার কি। এখন আমরা দেখি ফিচার্স অফ অফিসিয়াল লেটার। দেখো, অফিসিয়াল লেটার ইজ দ্য most formal type of letter through which the official messages are exchanged among various official departments or institutions. This letter possesses some unique features such as subjective matter, structure, rules and procedures, use of language, conscientious approach, universality, legal status, use of grammar, copy, salutation and complementary clause. দেখো, যে এই যে বর্তমানে যে আধুনিক সমাজে ব্যাপকভাবে ফর্মাল বা অফিসিয়াল বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য দেখা যাচ্ছে যে পত্র রচনা বা পত্র লেখার জগতে প্রাতিষ্ঠানিক পত্র একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আমরা এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করে দিই এখন। দেখো, সাবজেক্টিভ ম্যাটার। সাবজেক্টিভ ম্যাটার, দেখো, অফিসিয়াল লেটার কন্টেইনস পিওরলি অফিসিয়াল মেসেজ অর ইনফরমেশন, ইট নেভার ডিসকাস এনি পার্সোনাল অ্যাফেয়ার। অর্থাৎ কি, যে অফিসিয়াল যে লেটারের মূল বিষয়বস্তু কি, অফিস সংক্রান্ত বিষয়, তথ্য বা সংবাদ অফিসিয়াল বিষয়াদি ছাড়া অন্য কোনো কিছু এই পত্রে লেখা যাবে না। অর্থাৎ
দেখো এখানে কোনো ইমোশনাল বা কোনো পার্সোনাল কোনো বিষয় এই পত্রে লেখা যাবে না। স্ট্রাকচার দেখো, it is written by strictly following the official recognized structure of writing letter. In this regard, no deviation is entertained. অর্থাৎ কি দেখো, যে এই যে অফিসিয়াল লেটার, এই অফিসিয়াল লেটারের মধ্যে কোনো ধরনের যে অন্য কোনো বিষয় এর অফিসিয়াল লেটারে ঢুকবে না। এটা শুধুমাত্র অফিসিয়াল বা অফিসের স্বীকৃত যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুযায়ী এই পত্রটি লেখা হবে। রুলস অ্যান্ড প্রসিডিউরস দেখো, this letter is drafted by incorporating prescribed rules and procedures of writing letter. For this, it is regarded as the most formal letter. অর্থাৎ এই যে অফিসিয়াল যে রুলস বা নিয়ম কানুন আছে সে এখানে স্ট্রিক্টলি ফলো করা হয় এবং এই নিয়মের বাইরে কোনো লেটার বা কোনো বিষয়বস্তু এই লেটারে অন্তর্ভুক্ত হয় না। দেখো, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, অফিসিয়ালি রিকগনাইজড ট্র্যাডিশনাল simple and courteous language is used in drafting this letter. No poetic or emotional language is used in this letter. অর্থাৎ এখানে কোনো যে অফিসিয়াল যে অফিসিয়াল ভাষা বা স্বীকৃত যে ভাষা আছে সেই ভাষাটাই এখানে ব্যবহার করা হবে এবং সেই ভাষা ব্যবহার করে চিঠি লেখা হবে। এখানে কোনো ইমোশনাল কোনো ল্যাঙ্গুয়েজ বা ইমোশনাল কোনো ল্যাঙ্গুয়েজ এখানে এই লেটারে ব্যবহার করা হয় না, যাবে না। তারপর দেখো, কনসাইসনেস। দেখো, মেসেজ, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আর প্রেজেন্টেড কনসিয়াসলি ইন দিস লেটার। ইরিলেভেন্ট আর আননেসেসারি ম্যাটার ইজ অ্যাভয়েড। এখানে দেখো যে বিষয়টি সেটা হচ্ছে সংক্ষিপ্ততা, অর্থাৎ অফিসিয়াল যে রীতিনীতি অনুসরণ করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই লেটারটি বা এই পত্র রচনা করা হয় এবং দেখো যে কোনো কথা বলার সুযোগ এই পত্রে থাকে না। এরপর অ্যাপ্রোচ। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, অ্যাপ্রোচটা কি আমরা একটু দেখি। অফিসিয়াল লেটার ইজ ড্রাফটেড আইদার বাই ফলোইং ডাইরেক্ট অর পারসুয়াসিভ অ্যাপ্রোচ। অর্থাৎ এখানে তোমার যে অ্যাপ্রোচটা ফলো করা হয় সেটা একেবারে ডাইরেক্ট, সরাসরিভাবে এখানে যে কোনো অ্যাপ্রোচ এখানে ফলো করা হয়। এরপরে আছে কি দেখো, ইউনিভার্সালিটি। ইউনিভার্সালিটি ইটস অ্যাপেল ইজ ইউনিভার্সাল। অ্যাবসেন্স অফ সেন্ডার অর রিসিভার ডাজ নট অ্যাফেক্ট ইটস অ্যাপেল। সুপ্রিয় শিক্ষার্থী, লিগাল স্ট্যাটাস। দেখো, লিগাল স্ট্যাটাসটা কি আমরা একটু দেখি যে দেখো, অফিসিয়াল লেটার enjoys more legal status. The concerned organization, not the sender, bears the responsibility of writing letter. অর্থাৎ দেখো যে এই ধরনের পত্র অনেকটা সার্বজনীন সত্তার মর্যাদা লাভ করে এবং এই পত্রের লেখক বা প্রেরকের মৃত্যুর কারণে তার মর্যাদা হারায় না। যে কারণে এই ধরনের পত্র যথা নিয়মে প্রতিষ্ঠানসমূহে সংরক্ষণ করা হয়। তারপরে দেখো, ইউজ অফ গ্রামার। দেখো যে ইউজ অফ গ্রামারটা কি, অফিসিয়াল লেটার এনজয়স মোর লিগাল স্ট্যাটাস। দ্য কনসার্নড অর্গানাইজেশন in drafting official letter, first person or third person plural number is used. অর্থাৎ কি দেখো, এখানে যে গ্রামারটা ব্যবহার করা হবে অফিসিয়াল লেটারে সেটা হবে প্রথম বা উত্তম পুরুষে, অথবা প্রথম পুরুষ অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বারে এটা ব্যবহার করা হবে। দেখো, কপিটা কি, যে সাধারণত জেনারেলি কপি অফ অফিসিয়াল লেটার ইজ বিং কিপড ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড ইট ইজ অলসো সার্ভ টু parties who are concerned to the masses of the
লেটার। দেখো যে এই যে কপিটা হচ্ছে যে পত্র রচনার ক্ষেত্রে অনেক সময় এর কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ বা কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয় এবং প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকটও এর অনুলিপি প্রেরণ করা হয়ে থাকে। এরপরে আছে স্যালুটেশন অ্যান্ড কমপ্লিমেন্টারি ক্লোজ। দেখো যে generally use of salutation and complimentary clause of official letter depend on formal relationship between sender and receiver। দেখো এ ধরনের পত্রে প্রারম্ভিক ও বিদায় সম্ভাষণ প্রেরক ও প্রাপকের পদমর্যাদার উপর নির্ভর করে এবং সরকারি যে পত্রে এ ধরনের সম্ভাষণ নাও থাকতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অফিসিয়াল লেটারের বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যেটি পড়াবো সেটি হচ্ছে মিনিং অফ ডেমি অফিসিয়াল লেটার। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো the official letter that contains some personal information along with official information is known as demi-official letter. This letter is generally written by complying both official and personal message. Officially recognized rules, procedures, and structures are not followed. Official information gets the prime focus. Officials with same ranks uses this type. Receiver is addressed by name. দেখো এই যে প্রাতিষ্ঠানিক পত্রে যে খবরাখবরের সাথে ব্যক্তিগত সংবাদ বা ভাবের সংযোগ ঘটালে ওই পত্রকে বলা হয় আধা প্রাতিষ্ঠানিক পত্র। দেখো ব্যক্তিগত তথ্য বা ভাবের মিশ্রণ থাকায় অফিসিয়াল নিয়ম রীতি পুরোটা এই পত্রে মানে অনুসরণ করা হয় না। এবং দেখো ব্যক্তিগত তথ্য বা ভাবের মিশ্রণ থাকায় অফিসিয়াল যে নিয়ম রীতির পুরোটা এই ক্ষেত্রে অনুসরণ হয় না। আবার ব্যক্তিগত ভাবে পরশ থাকলেও এতে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে, যে কারণে এ জাতীয় পত্রকে পুরো প্রাতিষ্ঠানিক পত্র না বলে আধা প্রাতিষ্ঠানিক পত্র নামে অভিহিত করা হয়। অর্থাৎ দেখো যে অফিসিয়াল প্রয়োজনে লিখিত পত্রতে যদি অফিসিয়াল নিয়ম নীতি কড়াকড়িভাবে অনুসরণ না করে ব্যক্তিগত পূর্ব সম্পর্কের ভিত্তিতে তাতে ব্যক্তিগত কথাবার্তার সংমিশ্রণ ঘটানো হয়, তখন তাকে বলা হবে আধা প্রাতিষ্ঠানিক পত্র। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন দেখব হচ্ছে ফিচার্স অফ ডেমি অফিসিয়াল লেটার। দেখো মিক্সড স্টাইল, প্রথমে আসছে কি মিক্সড স্টাইল। প্রথম ফিচার্স, ডেমি অফিসিয়াল লেটার ইজ রিটেন বাই কনসিডারিং বোথ দ্য স্টাইলস অফ অফিসিয়াল অ্যান্ড পার্সোনাল লেটার্স। অর্থাৎ কি এখানে যে পত্র রচনার সময় দেখো যে ডেমি অফিসিয়াল লেটারে এখানে দুই ধরনের স্টাইলই এখানে থাকবে, একটা পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটারের সংমিশ্রণে এখানে একটি নতুন ধরনের পত্র বা স্টাইলের পত্র লেখা হয়। এবং এরপর দেখো স্ট্রাকচারটা দেখো যে this type of letter does not follow any established structure. Writers can follow any structure as they think. এখানে দেখো যে এই লেটারে কোনো ধরনের পূর্বে প্রতিষ্ঠিত কোনো কাঠামো এখানে ব্যবহার করা হয় না। এটা লেখা হয়, ফলো করা হয় যে রাইটার্স যে জিনিসটা বা যে কোনো স্ট্রাকচার বা যে কোনো কাঠামো সে যেটা চিন্তা করছে সেই চিন্তাভাবনায় এখানে অনুসরণ করা হয়। এরপর আছে কি এক্সিস্টেন্স অফ পার্সোনাল রিলেশনশিপস। দেখো যে this letter is written on the basis of personal relationship between the sender and the receiver, though they are formally related. দেখো এই যে পার্সোনাল যে রিলেশন বা এই পত্রতে প্রেরক প্রাপকের ব্যক্তিগত যে পূর্ব সম্পর্ক, সেই পূর্ব সম্পর্কতে এই পত্রের উৎপত্তি ঘটে এবং সাধারণত পূর্ব সম্পর্কের ভিত্তিতে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ হয়ে থাকে এই লেটার। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ। Use of language in this letter are
depends on personal relationship between sender and receiver. It is not written by using traditional official language. আমরা এটা পরে বুঝতে পারছি যে এই যে ল্যাঙ্গুয়েজ এইখানে যে ডেমি অফিসিয়াল লেটারের যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা পার্সোনাল সেন্ডার এবং রিসিভারের মধ্যে যে পার্সোনাল সম্পর্ক বা ব্যক্তিগত যে সম্পর্ক থাকে তার উপর ভিত্তি করে এখানে ভাষা ব্যবহার করা হয় এবং ইট ইজ নট রিটেন বাই ইউজিং ট্র্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এখানে অফিসিয়াল যে ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আছে এখানে সেই তার ভিত্তিতে এই চিঠি বা পত্রগুলো লেখা হয় না। ইউজিং ফার্স্ট পার্সন, ডেমি অফিসিয়াল লেটার জেনারেলি ইউজেস ফার্স্ট পার্সন লাইক আই অ্যান্ড উই। যেমন অফিসিয়াল লেটারে কিন্তু ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারে ব্যবহার করা হবে, কিন্তু এখানে ব্যবহার করা হবে ডেমি অফিসিয়াল লেটারে ফার্স্ট পার্সন অর্থাৎ আই, আমি এবং আমরা, এই ফার্স্ট পার্সন ব্যবহার করা হবে ডেমি অফিসিয়াল লেটারে। প্রেজেন্টেশন, দেখো ইন দিস লেটার নো প্রিডিটারমাইন্ড মেথড অফ প্রেজেন্টেশন ইজ ইউজড। অর্থাৎ এই যে লেটার, এই ডেমি অফিসিয়াল লেটারে কোনো পূর্ব নির্ধারিত কোনো পদ্ধতি অনুযায়ী এখানে ব্যবহার করা, মানে লেখার সময় পূর্ব নির্ধারিত কোনো পদ্ধতি এখানে ব্যবহার করা হয় না। দেখো যে মেসেজ ক্যান বি অ্যারেঞ্জড ইন এনি ফরম্যাট ডিপেন্ডিং অন দ্য সেন্ডার্স চয়েস। এখানে মেসেজ বা সংবাদটি সাজানো হয় যে সেন্ডারের যে চয়েস, তার চয়েস অনুযায়ী, সেন্ডারের পছন্দ অনুযায়ী এখানে পত্রের ফরম্যাটটি সাজানো হয়। এরপরে দেখো আছে এরপরে আছে কি মেসেজ। দেখো ডেমি অফিসিয়াল লেটার কন্টেইনস বোথ পার্সোনাল and official message, whereas official letter deals with only official information। অর্থাৎ কি, দেখো যে ডেমি অফিসিয়াল লেটারে প্রাতিষ্ঠানিক পত্র যেভাবে হচ্ছে ডেমি অফিসিয়াল লেটার যে তোমার পার্সোনাল এবং অফিসিয়াল মেসেজ, ডেমি অফিসিয়াল লেটারে পার্সোনাল এবং অফিসিয়াল যে মেসেজ আছে সেই মেসেজটি ডেমি অফিসিয়াল লেটারে লেখা হয়। অর্থাৎ এখানে অনলি অফিসিয়াল ইনফরমেশন থাকবে, পাশাপাশি যে পার্সোনাল সম্পর্কের ভিত্তিতেও কিছু কথাবার্তা এই পত্রে চলে আসবে। ইউজ অফ স্যালুটেশন অ্যান্ড কমপ্লিমেন্টারি ক্লোজ। দেখো ইউজ অফ স্যালুটেশন অ্যান্ড কমপ্লিমেন্টারি ক্লোজ ইন ডেমি অফিসিয়াল লেটার ডিপেন্ডস অন পার্সোনাল রিলেশনশিপ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। অর্থাৎ দেখো এখানে যে সম্ভাষণ এবং সম্ভাষণটা কিভাবে হবে, মানে সেটা হচ্ছে ডেমি অফিসিয়াল লেটার ডিপেন্ডস অন পার্সোনাল রিলেশনশিপ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভারের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক তার উপরে ভিত্তি করে এখানে স্যালুটেশন এবং কমপ্লিমেন্টারি যে ক্লোজিং সেটা লেখা হবে। কপি দিস লেটার নাইদার কপি নর ডিস্ট্রিবিউটেড। এই লেটার কি হয়, যে অনুলিপি যে কার্যকারিতা পত্র লেখক এবং প্রাপকের মধ্যে সীমাবদ্ধ থাকে, ফলে বিতরণের উদ্দেশ্যে কোনো অনুলিপি তৈরি করা হয় না। এবার দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ডেমি অফিসিয়াল লেটারের কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ডিফারেন্স বিটুইন অফিসিয়াল অ্যান্ড ডেমি অফিসিয়াল লেটার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খুব বেশি ডিসকাস করব না, আমরা অল্প কিছু ডিসকাশনে যাব। প্রথমে আসছে কি অফিসিয়াল যে পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছে পারপাস। অফিসিয়াল লেটারের পারপাসটা আমরা দেখি কি, টু সার্ভ পিওর অফিসিয়াল ম্যাটার। এখানে যেটি থাকবে যে অফিসিয়াল লেটারের যেটার মূল উদ্দেশ্যটা হবে, এখানে শুধুমাত্র অফিসিয়াল খবরাখবর বিনিময়ের উদ্দেশ্যে এই পত্রটি লেখা হবে। এবং ডেমি অফিসিয়াল লেটার সাম পার্সোনাল অ্যাফেয়ার্স অ্যালং উইথ অফিসিয়াল ম্যাটার্স। দেখো আর ডেমি অফিসিয়াল লেটারের মূল উদ্দেশ্য হলো প্রাতিষ্ঠানিক খবরাখবরের সাথে ব্যক্তিগত তথ্য ও ভাব এখানে বিনিময় করা হবে। দেখো ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, অফিসিয়াল লেটার ইজ রিটেন ইন ফর্মাল অ্যান্ড ওয়েল অ্যাকসেপ্টেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। দেখো এটা হচ্ছে ভাষার ব্যবহারটা কেমন হবে, গদবাঁধা বিশেষ অফিসিয়াল ভাষায় পত্র লেখা হবে এবং এই কারণে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তা কিছুটা অস্পষ্ট এবং জটিল হয়। এবং রিটেন ডেমি অফিসিয়াল লেটারটি লেখা হয় যে ভাষায়, দেখো রিটেন ইন সাচ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ পার্সোনাল টোন। অর্থাৎ কি এই পত্রের ভাষা পুরোপুরি অফিসিয়াল না হয়, অনেকটা পার্সোনাল টোনে লেখা হয় এবং এটা অনেকটা সহজবোধ্য। তারপরে দেখো নেচারটি কি, দেখো ফর্মাল অ্যান্ড ইমপার্সোনাল ইন নেচার,
এটা হবে যে নেচারটি হবে তোমার সম্পূর্ণই আনুষ্ঠানিক এবং অব্যক্তিগত বাচক, অর্থাৎ এই তথ্য ও বস্তু এর মূল বিষয়। এবং দেখো এখানে নেচারটি হবে লেস ফর্মাল অ্যান্ড মোর পার্সোনাল ইন নেচার। এখানে যেটা হবে সেটা ডেমি অফিসিয়াল লেটারের যে প্রকৃতি অর্থাৎ নেচারটি হবে মিশ্র প্রকৃতির, এতে প্রাতিষ্ঠানিক খবরাখবরের সাথে ব্যক্তিগত ভাবের ছোঁয়া থাকবে। স্ট্যাটাস দেখো, স্ট্যাটাসটা হচ্ছে যে ইন অফিসিয়াল লেটার পজিশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পারসন হু রাইটস ইট। অর্থাৎ দেখো যে এই যে পদমর্যাদা, এই ধরনের পদের গুরুত্ব লেখক ও প্রাপকের পদমর্যাদার উপর নির্ভরশীল, অর্থাৎ এক্ষেত্রে পদমর্যাদাই মুখ্য। আর in this letter the person who writes the letter gets more importance than his position। অর্থাৎ দেখো যে এতে পদমর্যাদার বাইরেও ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য পাবে। এবং স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারটিকে অফিসিয়াল লেটার ইজ রিটেন বাই ফলোড অফিসিয়াল রিকগনাইজড স্ট্রাকচার। এ ধরনের পত্রে অফিসিয়াল রীতি নীতি ও নির্দিষ্ট কাঠামো কড়াকড়িভাবে ওখানে অনুসরণ করা হয়। এবং ডেমি অফিসিয়ালের স্ট্রাকচারটি হবে ডাজ নট ফলো এনি স্পেসিফিক স্ট্রাকচার, অর্থাৎ এই পত্রে তোমার বা এই পত্রের কাঠামো ও রীতিনীতির যথাযথ অনুসরণ করা হয় না। মানে অফিসিয়াল যে স্ট্রাকচার আছে, এই অফিসিয়াল স্ট্রাকচারের যে কাঠামো ও রীতিনীতি এখানে যথাযথভাবে অনুসরণ করা হয় না। এরপরে দেখো আছে কপি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, ডিস্ট্রিবিউটেড টু কনসার্নড পারসনস, অর্থাৎ কি দেখো এখানে এই পত্রের অনুলিপি প্রয়োজনে অনেকের কাছে প্রেরণ করা হয়, কিন্তু নো স্কোপ অফ ডিস্ট্রিবিউশন টু এনিওয়ান। আমরা আগেই পড়েছি যে এটা ডিস্ট্রিবিউশন করার কোনো কারো কাছে এটা ডিস্ট্রিবিউশন বা বিনিময় বন্টন করা অন্য কারো কাছে, সেন্ডার এবং রিসিভার বাদে অন্য কারো কাছে এটা বিনিময় করার কোনো প্রয়োজন পড়ে না, এই জন্য এর অনুলিপি হয় না। তারপর স্যালুটেশন অ্যান্ড কমপ্লিমেন্টারি ক্লোজ দেখো, এটা হচ্ছে যে ইউজ অফ স্যালুটেশন অ্যান্ড কমপ্লিমেন্টারি ক্লোজ ডিপেন্ড অন অফিসিয়াল আর হায়ারার্কিয়াল রিলেশনশিপ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। অর্থাৎ দেখো যে এই যে ডিস্ট্রিবিউশন যে স্যালুটেশন অর্থাৎ সম্ভাষণ সেটি দেখো এ ধরনের পত্রে প্রারম্ভিক সম্ভাষণ থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে তবে সেখানে আমরা স্যার, জনাব ইত্যাদি অফিসিয়াল যে সম্বোধন সেই সম্বোধনটা করা হয়, অফিসিয়ালি সম্বোধন করা হয়। কিন্তু ডিপেন্ডস অন পার্সোনাল রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার। আর এই ডেমি অফিসিয়াল লেটারের যে এখানে যেটি থাকবে সেটি হচ্ছে যে সম্বোধন থাকে এবং সম্বোধনের নামের উল্লেখ বা প্রিয় জনাব, প্রিয় মহোদয় ইত্যাদি লেখা হয়। এরপরে দেখো মেথডটা আমরা দেখি, মে ফলো ডাইরেক্ট অর ইনডাইরেক্ট মেথড। দেখো এখানে লিখন পদ্ধতিটা হবে যে পরোক্ষ ভাষায় এবং প্রত্যক্ষ পদ্ধতিতে লেখা হয়, কিন্তু ডেমি অফিসিয়াল লেটারের মেথডটি হবে কি প্রত্যক্ষ ভাষায় এটা যে ডাইরেক্ট মেথড অর্থাৎ প্রত্যক্ষ ভাষায় এটা লেখা হয়। এরপরে দেখো ইউজ অফ গ্রামার। দেখো ফার্স্ট পারসন অর থার্ড পারসন ইজ ইউজড ইন ড্রাফটিং দিস লেটার। আমরা আগেই পড়েছি যে এই লেটারটি যখন লেখা হবে তখন তোমার ফার্স্ট পারসন ধরনের পত্র নাম পুরুষের একবচন বা বহুবচনে ব্যবহার করে লেখা হয় এবং এটা অফিসিয়াল লেটারের ক্ষেত্রে। এবং ডেমি অফিসিয়াল লেটার ইজ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে লেখা হয়। অর্থাৎ কি যে এই ডেমি অফিসিয়াল লেটারে তোমার যে প্রথম বা উত্তম পুরুষের সাধারণত এক বচনে ব্যবহার করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করব যে ডিফারেন্সটা বুঝতে পেরেছে অফিসিয়াল এবং ডেমি অফিসিয়াল লেটারের মধ্যে। এরপরে আমি যেটি পড়াবো সেটি হচ্ছে মেমো। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমি এখন যেটি পড়াবো সেটি হচ্ছে কি মেমো কি। দেখো memo is the short and popular form of memorandum. It is written tool for internal communication. Memos are primarily written for exchanging information relating to day-to-day functions of the organization.
অর্থাৎ কি মেমো কি, দেখো ইংরেজিতে মেমোরেন্ডাম একটা শব্দ আছে, এর সংক্ষিপ্ত ও জনপ্রিয় রূপই হলো কি মেমো। মেমোরেন্ডাম বা মেমো শব্দের বাংলা প্রতিশব্দ আমরা কি বলবো, স্মারক। আমরা কম বেশি স্মারক নামটির সাথে, শব্দটির সাথে সবাই কম বেশি আমরা পরিচিত। স্মারক বা মেমো অভ্যন্তরীণ যোগাযোগের একটি লিখিত মাধ্যম এবং সাধারণত দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের নৈমিত্তিক কার্য সম্পাদনের, প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন তথ্য সংবাদ এক টেবিল থেকে অন্য টেবিলে বা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিকে আদান প্রদানে মেমো ব্যবহার করা হয়। দেখো অ্যাশলে ডিফাইন্ড মেমো, অর্থাৎ অ্যাশলে মেমো সম্পর্কে কি বলেছেন আমরা একটু দেখি। Written internal communication which advise or inform staff of company policies and procedures, অর্থাৎ কি, দেখো এই যে মেমো অভ্যন্তরীণ লিখিত যোগাযোগ যা কর্মীদের কোম্পানির নীতি ও পদ্ধতি অবহিত করে। এরপরে দেখো আছে কি, অ্যাকর্ডিং টু লেজিকার অ্যান্ড ফ্ল্যাটলি কি বলছে, মেমোরেন্ডাম ইজ এ ফর্ম অফ লেটার রিটেন ইনসাইড দ্য বিজনেস, অর্থাৎ কি যে ইনি আবার বলেছেন যে লেজিকার অ্যান্ড ফ্ল্যাটলি বলেছেন যে স্মারক এক ধরনের পত্র যা ব্যবসার অভ্যন্তরে লেখা হয়। তাহলে কি, সো উই ক্যান সে মেমোস আর দ্য মিনস অফ ইন্টারনাল রিটেন কমিউনিকেশন অ্যান্ড আর এক্সচেঞ্জ বিটুইন সুপেরিয়ার্স অ্যান্ড সাবঅর্ডিনেটস অর বিটুইন পার্সনস হোল্ডিং দ্য সাম পজিশন ইন দ্য অর্গানাইজেশন হায়ারার্কি, অর্থাৎ কি মেমোরেন্ডাম অবশ্যই প্রতিষ্ঠানের অভ্যন্তরে লিখিত একটি পত্র, তাই না? তাহলে মেমো অভ্যন্তরীণ লিখিত যোগাযোগের একটি কৌশল এবং মেমো সাধারণত সংগঠন কাঠামোর ঊর্ধ্বতন ও অধস্তন অথবা সমাজস্তরের অধিষ্ঠিত ব্যক্তিবর্গের মতো বিনিময় ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ফিচার্স অফ মেমো, আমরা মেমোর কিছু ফিচার্স দেখব। আমরা দেখি যে দেখো ফার্স্ট আসছে কি, নেচার কি, মেমো ইজ মেইনলি রিটেন মেথড অফ ইন্টারনাল কমিউনিকেশন. It is used to exchange information related to internal activities of the organization between the superiors and subordinates. অর্থাৎ কি মেমো মূলত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লিখিত যোগাযোগের একটি কৌশল, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্য সংক্রান্ত বিভিন্ন বিষয় ঊর্ধ্বতন ও অধস্তনের মধ্য আদান প্রদানের জন্য মেমো লেখা হয়। এরপরে আছে কি, নেচার অফ দ্য পার্টিস ইনভলভড। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো মেমো ইজ জেনারেলি এক্সচেঞ্জ among the various internal parties of the organization. No external party can be the part of memo. অর্থাৎ কি এখানে পক্ষসমূহের প্রকৃতিটা কেমন হবে, সাধারণত মেমো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং মেমোর প্রেরক এবং প্রাপক উভয়ই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামোর বিভিন্ন স্তরে কর্মরত পক্ষ। এবং definite structure, দেখো memo is prepared by following a definite structure. Title names of the sender and receiver, date, subject, body and sender's signature are the various parts of memo. অর্থাৎ দেখো যে নির্দিষ্ট ডেফিনেট স্ট্রাকচার মানে নির্দিষ্ট কাঠামো। দেখো মেমো প্রণয়নে সুনির্দিষ্ট তো কাঠামো অবশ্যই রয়েছে, তাই সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করে মেমো প্রণয়ন করে তারপরে প্রেরক বরাবর পাঠানো হয় এবং শিরোনাম, প্রেরক, প্রাপকের নাম, তারিখ, মূল বিষয় এবং প্রেরকের স্বাক্ষর ইত্যাদি মেমোর কাঠামোস্থ বিভিন্ন অংশ। টাইপস, on the basis of the destination, memo may be of three types, namely upward moving memo, downward moving memo and horizontally moving memo. দেখো মেমোর প্রকারভেদ, সাধারণত মেমো তিন ধরনের হয়ে থাকে বা মেমোকে তিন ভাগে ভাগ করা যায়। অধস্তনদের প্রতি ঊর্ধ্বতনদের লিখিত মেমোকে নিম্নগামী মেমো বলা হয়, ঊর্ধ্বতনদের প্রতি অধস্তনদের কোনো কর্মীর লিখিত মেমোকে ঊর্ধ্বগামী মেমো এবং পরস্পর সমপর্যায় আসীন বা সমমর্যাদা সম্পন্ন দুজনের মধ্যে বিনিময়কৃত মেমোকে সমান্তরাল মেমো বলা হয়। এরপরে আছে কি, ফর্মালিটি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো সিন্স অফ মেমো,
is a method of internal communication. It is less formal. However, in preparing upward moving memo, a minimum degree of formality should be followed as it goes from subordinates to the superiors. অর্থাৎ কি যে ফর্মাল আনুষ্ঠানিকতা। সুপ্রিয় শিক্ষার্থী, অভ্যন্তরীণ যোগাযোগের কৌশল বিধায় এই মেমো প্রদান শৈলী খুব একটা আনুষ্ঠানিক নয়। অর্থাৎ তবে ঊর্ধ্বতনের প্রতি অধস্থানের কারো লিখিত মেমো প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে প্রণয়ন করতে হয় এবং আবার কোম্পানির পলিসি জ্ঞাপন এবং নির্দেশনামূলক মেমো অধস্থানদের নিকট প্রেরণ করা হলে তা আনুষ্ঠানিকতা বজায় রেখে লেখা হয়। এরপরে দেখো কনসিয়াসনেস। দেখো এটা কি যে কনসিয়াসনেস, মেমো ইজ জেনারেলি রিটেন কনসিয়াসলি whatever the subject matter of a memo, it is written directly and briefly. দেখো সংক্ষিপ্ততা, মেমো সাধারণত সংক্ষিপ্ত আকারে লেখা হয় এবং মেমোর বিষয়বস্তু যাই হোক না কেন তা সরাসরি ও সংক্ষিপ্ত আকারে মেমোতে উপস্থাপন করা হয়ে থাকে। তারপরে দেখো এরপরে দেখো যে মেনশনিং এ স্পেসিফিক ইস্যুস। An individual memo should contain only a single issue. If an individual memo contains more than one issue, they should be mentioned in separate paragraph. দেখো সুনির্দিষ্ট বিষয়ের উল্লেখ থাকবে। অর্থাৎ কি মেমো সাধারণত কোনো একক ইস্যু জানানোর জন্য প্রণীত হয়ে থাকে এবং তবে কোনো মেমোতে একাধিক ইস্যু অন্তর্ভুক্ত হলে তার প্রত্যেকটা ইস্যু পৃথক পৃথক প্যারা বা অনুচ্ছেদে উল্লেখ করতে হবে। দেখো এক্সপ্রেশন অফ courtesy. Though memo express the message directly and consciously, it maintains courtesy and modesty in expressing the message. অর্থাৎ দেখো যে সৌজন্যতার প্রকাশ, মেমোতে যে কোনো তথ্য বা সংবাদ সরাসরি ও সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হলেও তাকে প্রয়োজনীয় সৌজন্যমূলক ভাষা শব্দমালা ব্যবহার করা হয়। এতে মেমো গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা বৃদ্ধি পায়। দেখো এরপরে আছে কি নেচার অফ দ্য মেসেজ এক্সচেঞ্জড। সুপ্রিয় শিক্ষার্থী, দ্য ইনফরমেশন এক্সচেঞ্জ থ্রু মেমো ইজ রিলেটেড টু দ্য ইন্টারনাল অ্যাক্টিভিটিস অফ দ্য অর্গানাইজেশন। ইট ডাজ নট ক্যারি এনি পার্সোনাল ইনফরমেশন। অর্থাৎ দেখো যে বিনিময়কৃত সংবাদের প্রকৃতিটা কেমন হবে। মেমোর মাধ্যমে বিনিময়কৃত সংবাদ একান্তই প্রাতিষ্ঠানিক বিষয় দিয়ে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় এবং ভবিষ্যতে প্রয়োজনে রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয়। তারপর দেখো প্রিজার্ভিং ইনফরমেশন। দেখো প্রিজার্ভিং ইনফরমেশনটা কি, সিন্স মেমো ইজ রিটেন ডকুমেন্ট ইট ক্যান বি প্রিজার্ভড ফর ফিউচার ইউজ ইফ নেসেসারি। অর্থাৎ দেখো যে মেমো এক প্রকার লিখিত সংবাদ বিনিময়ের কৌশল। লিখিত হয় মেমো ও এর বিষয় দিয়ে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় এবং ভবিষ্যতে প্রয়োজনে রেফারেন্স হিসেবেও ব্যবহার করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মেমোর ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলি বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটি পড়বো সেটা ফাংশনস অফ মেমো পড়ব। দ্য ফাংশনস অফ মেমো দেখি আমরা মেমোর কাজগুলো। দেখো কনভেইং ইনফরমেশন, মেকিং রিকোয়েস্ট, প্রোভাইডিং রেসপন্স, presenting informal report, solving problems. দেখো সুপ্রিয় শিক্ষার্থী, conveying information for better performance, organizational members require information. Memos are the tools to convey information to various internal parties of an organization. This information may be a new policy, new decision, revision of an existing program, appointment of new managers, and announcement of special events like picnic, excursion, schedule, etc. অর্থাৎ কি দেখো কনভেইং ইনফরমেশনটা কি আমরা একটু দেখি। সেটি হচ্ছে দেখো সুপ্রিয় শিক্ষার্থী যে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কার্য সম্পাদনে অধস্তনদের যোগ্য করে তোলার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃক তাদেরকে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ, প্রতিষ্ঠানের নিয়ম নীতি, পদ্ধতি ইত্যাদি জানানোর প্রয়োজন পড়ে। অফিসে মেমো প্রণয়ন ও প্রেরণের মাধ্যমে অধস্তনদের এ ধরনের কাজ সম্পর্কিত তথ্য সংবাদ জানানো হয়। এরপর দেখো মেকিং রিকোয়েস্ট। সুপ্রিয় শিক্ষার্থী দেখো মেমো ইজ দ্য মিডিয়া মেকিং রিকোয়েস্ট টু ইন্টারনাল parties. Through memos, concerned authority can request some
want to attend in a meeting, to supply information or to perform any function. অর্থাৎ কি দেখো, এটা হচ্ছে যে রিকোয়েস্ট জানানো, অনুরোধ জানানো। অর্থাৎ মেমোর মাধ্যমে সংগঠনের মধ্যে বিভিন্ন পক্ষের নিকট বিভিন্ন অনুরোধ জানানো হয়। সাধারণত সবাই উপস্থিত থাকা আর অনুরোধ, তথ্য সরবরাহের অনুরোধ, বিভিন্ন অফিস সরঞ্জাম প্রেরণের অনুরোধ অথবা কোনো কার্য সম্পাদনের অনুরোধ মেমোর মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে জানানো হয়। প্রোভাইডিং রেসপন্স, memo is also used to respond any request made by memo. Memo conveys the requested information once intention whether to attend in a meeting or in a program. সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো প্রতিবেদন উপস্থাপনেও মেমো ব্যবহৃত হয়। কোনো অনুরোধের প্রত্যুত্তর প্রদানেও মেমো ব্যবহৃত হয়। এই অবস্থায় দেখা যাচ্ছে যে মেমোর মাধ্যমে অনুরোধকৃত সংবাদ অনুরোধকারীর নিকট প্রেরণ করা হয়। তারপরে দেখো সলভিং প্রবলেমস। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, memo is also very useful in solving routine and day-to-day operational problems. Memo indicates the ways of performing job and solving problems. These acts as the guide to action. অর্থাৎ দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে কোনো নৈমিত্তিক ও দৈনন্দিন কাজের সমস্যা সমাধানে মেমোর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মেমো কার্য সম্পাদনের রূপরেখা যেমন বর্ণনা করে, তেমনি সমস্যা সমাধানের পথও নির্দেশ করে এবং ফলে তা কার্য সম্পাদন এবং সিদ্ধান্ত গ্রহণের পর নির্দেশক হিসেবে ভূমিকা রাখতে সক্ষম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা চলে যাব মেমো অবজেক্টিভস অফ মেমো, অর্থাৎ মেমোর উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, প্রথম উদ্দেশ্য হচ্ছে ইস্যু অর্ডার্স অ্যান্ড ইনস্ট্রাকশন। দেখো, through memo superiors issue orders, instruction, advice, etc. to their subordinates. Therefore, it is regarded as the means of carrying orders of superiors to the subordinates. দেখো যে এই যে অধস্তনদের প্রতিষ্ঠানের অধস্তনগণ প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতনদের আদেশ নির্দেশ উপদেশ পরামর্শ অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন এবং অধস্তনদের প্রতি ঊর্ধ্বতনদের এই ধরনের আদেশ নির্দেশ উপদেশ পরামর্শ সংবাদ পরামর্শ খবর ইত্যাদি প্রেরণে মেমোর কার্যকরভাবে ব্যবহার হয়ে থাকে। এরপরে আজকে ইনফর্মিং এনি চেঞ্জ ইন পলিসি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, যে organizations use memo to inform any change in policy to its various internal policies. অর্থাৎ কি, যে দেখো প্রতিষ্ঠানের যে পলিসিগত কোনো পরিবর্তন সাধিত হলে তা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সকল পক্ষকে জানানো দরকার এবং এ ধরনের পরিস্থিতিতে মেমো কার্যকর ভূমিকা পালন করে। প্রোভাইডিং অ্যান্ড সিকিং সাজেশনস অ্যান্ড রিকমেন্ডেশনস। দেখো, through memo superiors provide advices and suggestions to their subordinates. Again, by writing memo, superiors can seek suggestions and recommendations on any matter from their subordinates. সুপ্রিয় শিক্ষার্থী দেখো, যে পরামর্শ বা সুপারিশ প্রদান ও আহ্বান। প্রতিষ্ঠানের অধস্তনদের প্রতি ঊর্ধ্বতন নির্বাহীগণের কার্য সম্পাদনের বিভিন্ন উপদেশ পরামর্শ প্রদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অধস্তনদের নিকট হতে মাঝে মাঝে কোনো সুনির্দিষ্ট বিষয় পরামর্শ বা সুপারিশ গ্রহণের প্রয়োজনেও দেখা দিতে পারে এবং এ ধরনের পরিস্থিতিতে মেমোর মাধ্যমে অধস্তনদেরকে সংশ্লিষ্ট সংবাদ জানানো হয়। রিকোয়েস্টিং ফর হেল্প। দেখো, অর্গানাইজেশনাল পিপল শুড কোঅপারেট each other in performing their activities. For obtaining such cooperation and help, they can write memo to each other. তো সহযোগিতা প্রদানের অনুরোধ। প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য, সে লক্ষ্য অর্জনে দলীয় প্রচেষ্টার উপর নির্ভরশীল এবং দেখো যে কার্যক্ষেত্রে প্রত্যেকের সাহায্য সহযোগিতা কামনা করবে এবং মেমো প্রণয়ন ও প্রেরণের মাধ্যমে ঊর্ধ্বতন অধস্তন একে অন্যের নিকট হতে সাহায্য সহযোগিতা লাভ করতে পারে। এবং রিকোয়েস্টিং ফর ইনফরমেশন। দেখো, ম্যানেজার্স নিড ইনফরমেশন ফর প্রিপেয়ারিং প্ল্যানস অ্যান্ড টেকিং ডিসিশনস। For obtaining such information, they generally write memos to the concerned internal parties seeking required information. দেখো,
এটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে ব্যবস্থাপকগণ কি করে যে সাম্প্রতিক তথ্যের উপরে নির্ভর করে। এ ধরনের তথ্য প্রাপ্তি ও প্রেরণের জন্য সংশ্লিষ্ট সবাই মেমোর উপর নির্ভরশীল। ইউজিং ইনফর্মিং ডিসিশন। দেখো, generally decisions are taken by the top executives. Later on these are circulated in the whole organization. Memo is used to carry the decision to the concerned internal parties. অর্থাৎ কি যে এই যে মেমো এক প্রকার লিখিত বিবৃতি, এবং দেখো যে প্রাতিষ্ঠানিক যে বিভিন্ন বিষয়ের রীতি পদ্ধতি ইত্যাদির কোনরূপ পরিবর্তন বা সংশোধন করা হলে তা মেমোর মাধ্যমে সংশ্লিষ্টদেরকে জানানো হয়। ইউজিং রেফারেন্স ইন ফিউচার। দেখো, since memo is a written document, it can be preserved and used as reference in future if needed. অর্থাৎ কি মেমো এক ধরনের লিখিত বিবৃতি, আমরা সবাই জানি। এর মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষ লিখিত আকারে সংবাদ বিনিময় করে। ফলে কি হয়, মেমোর মাধ্যমে বিনিময়কৃত এই ধরনের সংবাদ লিখিত হওয়ায় তা সহজেই সংরক্ষণ করা যায় এবং ভবিষ্যতের প্রয়োজনে সংবাদ সূত্র হিসেবে ব্যবহার করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অবজেক্টিভস অফ মেমো বুঝতে পেরেছো, অর্থাৎ মেমোর উদ্দেশ্যটি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। সবাইকে